ওম ব্রিং দ্রিং স্বাহা, ওম ব্রিং দ্রিং স্বাহা, ওম ব্রিং দ্রিং স্বাহা, ওম ব্রিং দ্রিং স্বাহা। মা ক্ষুধার, আজ তোকে বলি দিয়েই আমি মায়ের ভোগ দেব। মায়ের ক্ষুধা আমাকে মেটাতেই হবে। এই নে, আজ তোর শেষ দিন। যা যা রে, আজ গেল, অনেক দেরি হয়ে গেছে। লাস্ট ট্রেনটা ধরতে না পারলে আজ আর বাড়ি ফেরা হচ্ছে না। উইকেন্ডটা মাটি হয়ে গেল। যাই রে, পরের সপ্তাহে আবার দেখা হবে, তারা আছে এখন। বাই। ট্রেনটা বেশ ফাঁকা, ভালোই হয়েছে। একটা ঘুম দিতে দিতে যাওয়া যাবে। যাই, গিয়ে একটা ভালো জায়গায় বসি গিয়ে। এ সপ্তাহের মতো কাজ শেষ হলো, তাই তো? এবার বাড়ি ফেরার পালা। অবনী হঠাৎ করে খেয়াল করল একজন জটাধারী কালো আলখোল্লা পরা লোক বসে আছেন ট্রেনের কোণের সিটে, হাতে একটা মূর্তি নিয়ে। কেমন অদ্ভুত তার বেশভূষা, যেন এক তান্ত্রিক। অবনী একটা শব্দে কথাটা শেষ করতে চায়নি। যাচ্ছি। খুব অল্প করে কথাটা শেষ করতে চাইল অবনী। সে দেখল লোকটির চোখ যেন জ্বলছে, তীক্ষ্ণ নজর দিয়ে যেন অবনীর অন্তর ভেদ করে চলেছে। লোকটি এসে তার সামনে সিটে বসল। অবনী কেমন যেন অস্বস্তি বোধ করতে থাকল। জানলা দিয়ে অবনী অন্যদিকে তাকিয়ে থাকার চেষ্টা করে লোকটিকে এক প্রকার না দেখার ভান করে থাকল। তবে লোকটি আবার জিজ্ঞেস করে বসল, আপনি মচলন্দপুরে থাকেন? কিন্তু আপনি জানলেন কি করে? আমি তার আগের স্টেশনেই নামব। চলুন তবে পথটা গল্প করেই কাটিয়ে দিই। অবনী বুঝতে পারল এই যাত্রাতে এই লোকটার হাত থেকে তার রেহাই নেই। তাই কোনো কিছু না ভেবেই অবনী তার হাতের মূর্তিটির দিকে তাকিয়ে জিজ্ঞেস করতে থাকল, যদি কিছু মনে না করেন একটা কথা জিজ্ঞাসা করব। আপনার হাতের এই মূর্তিটি আগে কখনো দেখেছি বলে মনে করতে পারছি না। মানে তথাকথিত হিন্দু শাস্ত্রে যে দেবদেবীর পূজা অর্চনা হয় তার সাথে এই মূর্তির কোনো মিল নেই। এটা কিসের মূর্তি? মনে করার কিছু নেই, এটি তন্ত্র সাধনায় ব্যবহৃত একটি মূর্তি। সদ্ব্যবহারে এই মূর্তি আপনাকে অনেক কিছু দেবে, আর দুর্ব্যবহারে এই মূর্তি আপনার থেকে সব কিছু কেড়ে নেবে। অনেক অলৌকিক ক্ষমতা আছে এই মূর্তির। তুমি তো তোমার মায়ের সাথে থাকো। তোমার বাবা তো অনেক দিন ধরেই নিখোঁজ। তোমার বাবার নাম ভবেশ মুখোপাধ্যায়। কি ঠিক বলছি তো? কথাটা শোনা মাত্রই অবনীর বুকটা ছ্যাপ করে উঠল। কিভাবে জানতে পারলেন এত কথা ওই তান্ত্রিক? তবে কি আপনি কেমন করে জানলেন? আপনি কি চেনেন আমার বাবাকে? আমার দিব্য দৃষ্টি দিয়েই আপনার ভূত ভবিষ্যৎ সবই আমি দেখতে পাচ্ছি। আপনার বাবার সাথে এককালে আমার পরিচয় ছিল। ভবেশ মুখোপাধ্যায়ের মুখের আদলে আপনার মুখটা বলেই সহজে চিনে নিতে পারলাম। অবনীর মনে হঠাৎ একটা ভয় দেখা দিল। তান্ত্রিকের এমন কথায়
তার অস্বস্তিটা কিছুটা বাড়িয়ে দিল। সে কোনো কথা না বলে চুপ করে থাকল, কারণ অচেনা কারোর থেকে এমন কথা শুনতে সে স্বাচ্ছন্দ্য বোধ করছে না। অবশ্যই তার বাবার বিষয়টা তাকে আরো বেশি নাড়িয়ে দিল, তাই সে চুপ করে গেল। তান্ত্রিক কিছু না বলে এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকল। অবনীও কিছু না দেখার ভান করে চোখ বন্ধ করে থাকল। কখন তার চোখটা লেগে গেছে অবনী সেটা বুঝতেই পারেনি। আমি ক্ষুধার্ত, আমার ভোগ চাই, আমায় ভোগ দে, ভোগ দে। চোখ খোলা মাত্রই অবনী দেখল তান্ত্রিক তার সিটে নেই, পুরো কামরাটা ফাঁকা, অথচ মূর্তিটা ট্রেনের সিটে পড়ে রয়েছে একলা। কোনো কিছু না ভেবেই অবনী নিজের স্টেশন আসতে মূর্তিটাকে নিয়ে নেমে গেল। স্টেশন থেকে বেরিয়ে অবনী গ্রামের রাস্তা দিয়ে দ্রুত হাঁটতে শুরু করল। আকাশের বিদ্যুতের রেখা খেলে গেছে, এখনই হয়তো বৃষ্টি পড়বে। অবনী দ্রুত পা চালাতে শুরু করল। কিছু দূর গিয়েই অবনী বুঝতে পারল কেউ যেন তার পিছু নিয়েছে, এবং বারবার অবনী পিছনে ফিরে দেখার চেষ্টা করল কেউ সত্যি তার পিছু পিছু আসছে কিনা, কিন্তু অবনী কাউকে দেখতে পেল না। কিছুটা ভয় অবনীর মনে দানা বেঁধে উঠল। আরো কিছু দূর যাওয়ার পর অবনী ভালোই বুঝতে পারল শুধু একজন নয়, বেশ অনেকজন মিলে অবনীর পিছু নিতে শুরু করেছে। রাস্তার কুকুরগুলোও যেন তাকে দেখে ভয় পেয়ে দূরে সরে যেতে লাগল। ঘরের সামনে এসে অবনী হাঁপ ছেলে বাঁচল। ঢুকতেই তার মা বলে উঠল, এত রাত হলো কেন রে? সে কখন থেকে অপেক্ষা করছি তুই আসবি বলে। ওই আর কি, শেষ ট্রেন ধরে এলাম তো, তাই অনেকটাই রাত হয়ে গেছে। তাড়াতাড়ি কিছু খেতে দাও তোমা, বড্ড খিদে পেয়ে গেছে। তাড়াতাড়ি হাত মুখটা ধুয়ে খেতে দিচ্ছি। তোর হাতে ওটা কি? ও কোন দেবীর মূর্তি রে? কোথা থেকে পেলি? কোন দেবদেবীর তা জানি না, তবে ট্রেনে একজনের সাথে দেখা হয়েছিল। সে হয়তো ভুলবশত এই মূর্তিটাকে রেখে চলে গেছে। আমি কোনো কিছু না ভেবেই মূর্তিটাকে নিয়ে চলে এসেছি। রাতে খাওয়া দাওয়া শেষ করেই অবনী বিছানায় এসে বসল। এক দৃষ্টিতে কোনো কিছু না ভেবেই সে মূর্তিটির দিকে তাকিয়ে থাকল। শেষে সে ঘুমিয়ে পড়ল। তারপরেই সে আবার স্বপ্ন দেখতে শুরু করল। আমার খিদে পেয়েছে, ভোগ দে আমার জন্য, আমার জন্য ভোগ রান্না কর। আমি ক্ষুধার্ত, আমি খেতে চাই। কিরে, কাল কত রাতে ফিরলি? বাবা, এখনো পর্যন্ত তো ঘুমাচ্ছিস। ওঠ ওঠ। এই কিসে যেন একটা পচা দুর্গন্ধ বেরোচ্ছে। কিরে, তুই পাচ্ছিস না? কেমন একটা ইস পচা গন্ধ। না, আমি তো কোনো গন্ধ পাচ্ছি না। দেখ, ইঁদুর টিদুর মরেছে হয়তো, তাই এত দুর্গন্ধ। ইঁদুর নয় রে, আমাদের পোষা বিড়ালটা মরে গেছে। দেখ না, কাল রাতে তো ঠিক ছিল, কিন্তু এখন দেখছি ঘরের পিছনে মরে পড়ে রয়েছে। কে যেন খুব লে খেয়েছে।
এইভাবে কে মারলো বলতো? দেখো মাসি, বর্ষাকাল তো, এমনিতেই সাপের উপদ্রব। সাপ বা নেউল কিছু একটা খেয়েছে। একটু সাবধানে থেকো, বুঝলে? তোর কি হয়েছে? এমন ঘুম মেরে শুয়ে পড়ে আছিস কেন? আর বলিস না, মাথাটা বড্ড ধরেছে, কেমন যেন বড় ভার ভার লাগছে রে। অনেক রাতে ফিরেছিস, ঘুম টুম হয়নি। ঠিক আছে, তুই রেস্ট নে, আমি বরং সন্ধেবেলায় আসবো। ঠিক আছে, যাই এখন তাহলে। যাওয়ার আগে টেবিলে রাখা মূর্তিটির ওপরে মথুরের নজর পড়ল। এই মূর্তিটি আগে কখনো সে অবনীর ঘরে দেখেনি। যথারীতি কৌতূহলবশত সে অবনীকে এই মূর্তি সম্পর্কে জিজ্ঞাসা করল। অবনী কোনো কিছু না বলেই প্রশ্নটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করল। মথুলো তাকে আর বেশি ঘাঁটালো না, বাড়ির পথে রওনা দিল। সন্ধে হতে অবনী এক থালা ফল কেটে এবং একটা মালা দিয়ে দেবীর অর্চনা শুরু করল। করজোড়ে দেবীর সামনে বসে তাকে ভোগ নিবেদন করল। অবনীর মা আড়াল থেকে এসব লক্ষ্য করছিল। তার ছেলের আচরণ তার কাছে কেমন অদ্ভুত ঠেকল। কোনোভাবেই পূর্বের অবনীর সাথে এই অবনীকে মেলাতে পারছিল না। আমি ক্ষুধার্ত, আমার ক্ষুধা নিবৃত্ত কর। এই ভোগ আমি গ্রহণ করি না। আমার ক্ষুধা নিবৃত্ত কর, না হলে আমি সব শেষ করে দেব। ভোর হতেই অবনী কাউকে কিছু না জানিয়েই ট্রেন ধরে কলকাতায় ফিরে এলো। সারাদিন অফিসের কাজে একটুও মন বসাতে পারল না অবনী। শুধু তার মাথায় ঘুরতে থাকে যে সে কিভাবে কি খেতে দেবে, কি ভোগ দেবে, তবে সেই নারী মূর্তি তার স্বপ্নে আসা বন্ধ করবে। আর ওদিকে গ্রামে একটা বিভীষিকাময় পরিবেশ তৈরি হলো। একে একে গ্রামের কুকুর, বিড়াল, ছাগল, পুকুরের মাছ সব মারা যেতে থাকলো। একদিন রাতে অবনীর মা লক্ষ্য করল অবনীর ঘরে কারা যেন দাঁড়িয়ে রয়েছে। আড়াল থেকে অবনীর মা তা দেখার চেষ্টা করল। সকাল হতেই অবনীর মায়ের কোথাও কোনো খোঁজ পাওয়া গেল না। অবনীর কাছে খবর পৌঁছানো মাত্রই অবনী ট্রেন ধরে গ্রামে পৌঁছাল। সারাদিন তন্ন তন্ন করে খুঁজেও অবনীর মায়ের কোনো খোঁজ মিলল না। দিন শেষে অবনী তার ঘরে এসে বসল। অপরদিকে মথুর অবনীর বাড়ি এসে অবনীর এমন অবস্থা রেখে অবাক হয়ে গেল। তার থেকেও বেশি সে অবাক হল সেদিনের সেই দুর্গন্ধটা আরও তীব্র হয়ে উঠেছে, যা ধূপের গন্ধকেও ছাড়িয়ে যাচ্ছে। মথুর লক্ষ্য করল অবনীর ঘরের ভেতর বেশ কিছু ছায়ামূর্তি অবনীকে ঘিরে ধরে রেখেছে, কিন্তু অবনীর তাতে কোনো খেয়াল নেই। এক মনোযোগে সে পুজো করে যাচ্ছে। অবনীর এমন হাল কি করে হলো? ও তো এভাবে থাকলে মারা যাবে। কি দেখলাম আমি, এ তো নিজের চোখে বিশ্বাস করতে পারছি না।
অবনীকে বাঁচাতেই হবে আমায়। একমাত্র ভৈরব বাবাই পারে অবনীকে বাঁচাতে। আমাকে যেতেই হবে ভৈরব বাবার কাছে। বাঁচান, বাঁচান আমার বন্ধুকে। আপনি ছাড়া কেউ আমার বন্ধুকে বাঁচাতে পারবে না ভৈরব বাবা। বাঁচান। সে তো আমি দেখতেই পাচ্ছি, কারণ তুই তো এখানে একা আসিসনি। তোর সাথে তোর বন্ধু অবনীর কিছু খারাপ শক্তিকেও আমার কাছে নিয়ে এসেছিস। তাদেরকেই আমি দেখতে পাচ্ছি। আপনি একবার চলুন আমার বন্ধুর বাড়িতে, তাহলেই আপনি সবটা বুঝতে পারবেন কি পরিণতি হয়েছে তার। তান্ত্রিক গ্রামে পা রাখতেই আকাশে যেন বিদ্যুতের লেখা খেলে গেল। গ্রামের দক্ষিণ প্রান্তে শ্মশানের দিক থেকে যেন ঝড় বয়ে গেল। এক নিমিষে পুরো পরিবেশটাই যেন ভয়ের হয়ে উঠল। মথুর এবং তান্ত্রিক অবনীর বাড়ির সামনে এসে দাঁড়াল। দেখতে পাচ্ছিস? ওপরে চেয়ে দেখ, তোর বন্ধুর বাড়ির চারিদিকে কত পিশাচ ঘুরছে। কেমন পচা গন্ধ! খুঁজে দেখ, এরা গ্রামের সব জন্তু জানোয়ারকে মেরে খেয়েছে, আর এই বাড়িতে তাদের দেহাংশ ফেলেছে। তোর বন্ধুর মধ্যে নিশ্চয়ই কিছু খারাপ শক্তির বাস ঘটেছে। সে কোনো অনৈতিক কিছু ঘটিয়েছে। এমন কোনো সাধারণ ভূতপ্রেতের কাজ নয়, কোনো শক্তিশালী শক্তির কাজ। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি কেন এমন সব ঘটছে। আমি অবনীকে জিজ্ঞেস করেছিলাম, কারণ ওর ঘরে আমি একটা প্রাচীন মূর্তি দেখতে পাই যা আগে কখনো দেখিনি। ও বলল গত শুক্রবার ট্রেনে করে ফেরার সময় একজন তান্ত্রিকের কাছ থেকে এই মূর্তিটা পেয়েছে। মানে তান্ত্রিক মূর্তিটিকে ট্রেনের মধ্যে ফেলে রেখে চলে গেছে। ও কোনো কিছু না ভেবেই নিজের ঘরে মূর্তিটা নিয়ে এসছে। আমার মনে হয় ওই মূর্তি এই সব কিছুর পিছনে দায়ী। মথুরের কথা শুনে ভৈরব বাবা অবনীর ঘরের মধ্যে প্রবেশ করে এবং বাইরে থেকে সে দেখতে পায় ধ্যানমগ্ন হয়ে অবনী মূর্তি পুজো করছে এবং কাটা ছাগলের মাথা, মাছ ইত্যাদি দেবীকে ভোগ হিসেবে নৈবেদ্য দান করেছে। শুধু তাই নয়, বেশ কিছু পিশাচ অবনীকে ঘিরে ধরে রয়েছে। ভৈরব বাবা কিছুক্ষণ তাকিয়ে থেকে বেরিয়ে আসে অবনীর ঘর থেকে। অবনী একটা সর্বনাশ ঘটিয়েছে। এ যেমন তেমন মূর্তি নয়, এতে একটি তন্ত্র সাধনায় ব্যবহৃত ভারতের প্রাচীন মূর্তি, শক্তিশালী মূর্তি। কোনো সাধারণ মানুষ এর পুজো করতে পারে না। এই মূর্তি প্রেত পিশাচের দেবী। কিন্তু আমার প্রশ্ন, এই মূর্তি ওকে কে দিল? ওকে দেওয়ার পশ্চাতে তার কি লাভ? নিশ্চয়ই কোনো গভীর রহস্য আছে। এই মূর্তির সাথে ওর যোগ রয়েছে। তাছাড়া ওর বাড়ির কি কেউ আছে যে তন্ত্র সাধনায় যুক্ত ছিল? কারণ ওকে না আটকানো গেলে এই পুরো গ্রাম ওই দেবী ভোগ হিসেবে গ্রহণ করবে। না, তেমন তো কিছু না। আমি যতদূর জানি এমন কেউ ওর বাড়িতে নেই। ওর বাবা একজন সৎ ব্রাহ্মণ ছিলেন, যিনি অনেক দিন ধরেই নিখোঁজ। তুমি ঠিক জানো? তবে আমাকে আমার মতো করে জানতে হবে, তবেই আমি ওকে বাঁচাতে পারবো। না হলে অবনীকে বাঁচানো যাবে না। অবনীকে ওই মূর্তির হাত থেকে বাঁচানোর জন্য ভৈরব বাবা এক বিশাল যজ্ঞের আয়োজন করে এবং তিনি সেখানে কিছু ভালো আত্মাকে ডেকে নিয়ে আসেন তাদের সাহায্য নিয়ে অবনীকে বাঁচাবেন বলে। কিন্তু মথুর অবাক হয়ে যায়। এ কাদেরকে সে দেখছে, সে তার নিজের চোখে বিশ্বাস করতে পারছে না।
কাকু, কাকিমা, আপনারা এখানে এলেন কি করে? তবে কি আপনারা কেউ আর বেঁচে নেই? মথুর দেখতে পায় সেই ভালো আত্মাদের মধ্যে অবনীর বাবাকে ও মাকে। অবনীর বাবা বলতে থাকে কিভাবে একজন বাজে তান্ত্রিক তাকে কৌশলে দেবীর সামনে নিয়ে গিয়ে হত্যা করে ব্রাহ্মণ ভোগ দেয় এবং তার নিজের ক্ষমতার প্রসার ঘটায়। তার ক্ষমতা কিছুটা কমলে সে কৌশলে অবনীকে নিজের মূর্তিটি দান করে, যাতে তার মানসিক বিপর্যয় ঘটিয়ে ব্রাহ্মণ সন্তান হিসেবে অবনীকেও দেবীর ভোগ হিসেবে দান করতে পারে। যা জানার পর মথুর শিহরিত হয়ে ওঠে এবং ওই দেবীর কোপে পড়েই অবনীর মাও মারা যায়। তিনি আরও বলেন, এই মূর্তিকে সঠিকভাবে পুজো করে তারপর তাকে বিসর্জন দিতে হবে জলে, যাতে আর কেউ এই মূর্তির কোপে না পড়ে। তবেই অবনী এই অভিশপ্ত মূর্তির হাত থেকে রক্ষা পাবে। তবে মথুরের পক্ষে অতটাও সহজ ছিল না অবনীকে মূর্তি সমেত ওই যজ্ঞের সামনে নিয়ে আসা। অজস্র বাধা বিপত্তি পেরিয়ে নিয়ে আসে মথুর অবনীকে যজ্ঞের সামনে। অজস্র পিশাচ প্রেত অবনীকে ঘিরে ধরে থাকে। আকাশে বিদ্যুতের রেখা খেলে যায়, ঝড় বৃষ্টি তছনছ করে দিতে চেষ্টা করে যজ্ঞকে, কিন্তু যজ্ঞের আগুন নেভানো অত সহজ ছিল না। তান্ত্রিক বাবা তন্ত্রমতে পুজো করে ওই মূর্তির শান্ত করে এবং অবনী জলের মধ্যে বিসর্জন দিয়ে অভিশপ্ত মূর্তির কোপ থেকে রক্ষা পায়।